দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছে আমি নুসাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ের কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ওয়াকিলুর রহমানের মনন খনন শীর্ষক দৃশ্যশিল্প প্রদর্শনী। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ের প্রদর্শনী চলবে 14 সেপ্টেম্বর পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 থাকছে মারুফ রেহমানের পরিচালনায় ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। আসলে আপনার বিয়েটা আটকে রাখছে। কে আটকে রাখছে? আপনার খুব কাছে তো আপনার বাধা দিছে। সে চায় না আপনার উন্নতি হোক। আমার বউ তো খালি নামই আমার বউ, তার সাথে আমি আর এখন নাই। মানে আপনার সারাসারি হয়ে গেছে? একদিকে আমার আপন ভাইয়ের বউ, আর একদিকে আমার জামাই, দুজন মিলে আমার নামে কুট্টামি করে। রাস্তার মানুষদের কি দোষ দিব? হ্যাঁ, রাত 11টা 30 সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী মেজবা পাপ্পি। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। গানের সাথেই তো আসলে পথ চলা। সুখে হোক দুঃখে হোক, গানের মানুষ যারা বা যারা গান শুনতেও ভালোবাসে তারা কিন্তু সবসময় গানটাকে আগলে রাখে এবং গানটাকে পুঁজি করেই আসলে বাঁচে। আপনার এই গান নিয়ে সময়টা কেমন যাচ্ছে এখন? গান নিয়ে সময়টা ভালোই যাচ্ছে। হয়তো যখন গাওয়ার সুযোগ হয় না তখন শুনতে থাকি। সেটাই তো মানে আমি আমাদের ওপার বাংলার একটা রিয়েলিটি শোতে ছিলাম, তো সেই সময় ওনারা ওখানে শিখেছিলেন যে গান শোনাটাও একটা রেয়াজ। অবশ্যই। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে দেশে বিভিন্ন সময় বিভিন্ন রকম অস্থিরতার সময়ের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। কোভিডের সময় একটা বিশাল একটা গ্যাপ ছিল, আমাদের ঘরবন্দি ছিলাম। তো এই সময়গুলো আসলে গান শুনে কিংবা নিজের যে ক্রিয়েশনের জায়গাটা, এগুলো নিয়েই কাটিয়েছি আসলেই। এবং শিল্প এমন একটি মাধ্যম যেটা সবসময় আমাদেরকে খারাপ সময়গুলোতে ভালো থাকতে সাহায্য করে, যেভাবে হোক উতরে যাওয়ার সেই প্রচেষ্টাটা আমরা করতে পারি। আচ্ছা, একটু যদি পেছনের দিকে চলে যাই, সেই বগুড়ার সেই সময়টাতে ছোট্ট মেজবা বাপ্পি যখন ছিল তখন তো সে মায়ের হাত ধরে গান শিখতে যাইতো এবং বাবা মায়ের যে অনুপ্রেরণা সেটা সবসময় ছিল। মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের সাধারণত সঙ্গীত শিল্পী হিসেবে বেড়ে ওঠা, এই ব্যাপারটা অনেকটা বিলাসিতা টাইপ মনে হয়, বিশেষ করে মফস্বল শহরে। সেক্ষেত্রে বাবা মার অনুপ্রেরণাটা আপনি কতখানি পেয়েছিলেন? বাবা মার ওই সাপোর্টটা না পেলে আসলে এই জায়গাটাতে আসা সম্ভব হতো না। তো যেহেতু এই জায়গাটা প্রফেশন হিসেবে আমাদের দেশে মিউজিকটাকে কোনো বাবা মা আসলে ওইভাবে হয়তো সাপোর্ট করেন না। সবাই চান তাদের ছেলে একটা খুব সিকিউর একটা জায়গায় থাকুক। আর এটা তো একেবারে মানে কনফার্ম কিছু না যে করলে অনেক ভালো কিছু করতে পারবে, মানে এটা অনেকটা লাকের ব্যাপার, তারপর আরো অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জায়গাটা থেকে বাবা মা চাইতেন যে পড়াশোনাটা ভালো করে করুক, তার পাশাপাশি গানটা যদি থাকে তাহলে শখের বশে গানটা করা যেতেই পারে। সেভাবে আসলে শুরুটা সেভাবে হয়েছিল। তারপর কবে থেকে আসলে এইভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখলো গান আমাকে, এটা আসলে কখনো বুঝিনি ওভাবে। কিন্তু প্রথম কবে এটা সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ আমি গানটার সাথেই থাকতে চাই বা পেশাগত জায়গা থেকেও গানটাকেই সাথে রাখতে চাই, এই সিদ্ধান্তটা প্রথম কবে নিয়েছিলেন? এই সিদ্ধান্তটা আসলে আমি একটা চাকরিও করতাম, তো তখন আমার মনে হলো যে গানটা আর চাকরিটা দুটো একসাথে আসলে কোনোভাবেই যাচ্ছিল না। মানে গানটা গাওয়ার জন্য আসলে শুধুমাত্র আমি, দর্শকরা হয়তো অনেকেই মনে করেন যে শুধু যে সময় আমি টিভি স্ক্রিনের সামনে গাইছি কিংবা মঞ্চে গাইছি কিংবা স্টুডিওতে ভয়েস দিচ্ছি, এই সময়টাই আসলে আমি গানটা করলাম। বিষয়টা আসলে তা নয়। ওইটুকু গাওয়ার জন্য কিংবা 5 মিনিটের একটা গান গাওয়ার জন্য এটার পেছনে আসলে অনেক সময় দিতে হয়, অনেক এফোর্ট দিতে হয়। এক্স্যাক্টলি, এত বছরের পরিশ্রম। সেই ছোটবেলা থেকে একজন সঙ্গীত শিল্পী যখন বেড়ে ওঠেন, সেই
যেমন আমার এই জার্নিটা প্রায় 20 বছরের, মানে আমি যদি একবারে গান শেখার দিনটা থেকে শুরু করি, তো সেখান থেকেও আজকের দিনে এসে গান গাইতে গিয়ে মনে হয় যে আরও যদি একটু ভালো গাইতে পারতাম। তো গান গাইতে গেলে আসলে গানকে সময় দিতে হয়, সেখানে রেয়াজের ব্যাপার আছে, সুরের জায়গাটা, গায়কের জায়গাটা, কোন শব্দটা আমি কিভাবে উচ্চারণ করতে চাই, কিভাবে, যেমন আমার কাছে মনে হয় যে যদি কোনো গানের মধ্যে আমি ভালোবাসা শব্দটা উচ্চারণ করি, সেটা আসলে ভালোবেসেই বলতে হয়। আচ্ছা, তো এগুলো আসলে ভাবার জন্য একটা সময় দিতে হয় হ্যাঁ, আসলে। মানে উপলব্ধির বিষয়। এক্স্যাক্টলি। আচ্ছা, গানটা পুরোটাই তো আসলে উপলব্ধি। এখন একটি গান শুনি আপনার কণ্ঠে। শিওর। কোন গানটি শুনছি? এটা একটা আনরিলিজ গান। রিসেন্টলি আমি একটা ওয়েব সিরিজের জন্য গান করেছি। এই গানটা লেখা আমার স্ত্রীর। আচ্ছা, শুরু করেছি আমি, বাহ, আর গেয়েছি আমি। শুনি। মন চায়, প্রাণ চায়, তুমি আমার হও, একটিবার খুব আদরে ছুঁয়ে যাও, ইশারায় ভুল করে না হয় ডাক পাঠাও, একটা উড়ো চিঠি ভেসে আসুক, নামখানা তোমার লেখা থাকুক, একটা উড়ো চিঠি ভেসে আসুক, ছোট্ট করে ভালোবাসি তাতে লেখা থাকুক। বাহ, গানের কথাগুলো ভীষণ সুন্দর। Thank you. এরকম উড়ো চিঠি কখনো পাওয়া হয়েছে? চিরকুট পাওয়া হয়েছে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনার যে এই যে এতগুলো বছর ধরে গানের সাথে যে একটা যাত্রা, একটা সময় তো গেলেন, একটা সময় এরকম আসলো যে সময়টাতে আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি কোনো একটা রিয়েলিটি শোতে যাবেন এবং সেখান থেকে পার্শ্ববর্তী দেশে আপনি যেটা বলছিলেন সেখানকার রিয়েলিটি শোতে পার্টিসিপেট করা, এই ভাবনাটা কেন হলো? এই ভাবনাটা আসলে প্রথম আমি যে রিয়েলিটি শোতে ছিলাম, ছোটবেলায় তো বেশ কিছু কম্পিটিশন করে এসেছি, একেবারে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, নতুন কুড়ি, শাপলা কুড়ি, এরকম অনেকগুলো কম্পিটিশন করে এসেছি আসলে। তো 2012 সালে তখন সেরা কণ্ঠের মঞ্চে, সেই সময় আসলে তখন আমি বগুড়ায় ব্যান্ড করতাম বন্ধুদের নিয়ে, এখানে সব জায়গায় শোজ করতাম। তো আমার কাছে মনে হয়েছিল যে একটু পরিধিটা বাড়ানো উচিত, শেখার জায়গাটা, যদি আরও কিছু ভালো কিছু শিখতে পারতাম, শেখার সুযোগটা হতো। তো আমার কাছে মনে হলো যে এই কারণে আসলে আমার রাজধানীতে যাওয়ার আসলে বিকল্প নাই কিছুই। জি, তো সেই সময় মনে হলো গিয়ে কোথায় কি করব। তো আমার টাইমটা খুব সুন্দর ছিল যে আমি এইচএসসি শেষ করেছি, ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য চলে এসেছি ঢাকায়, এবং সেই সাথে সেরা কণ্ঠের মঞ্চে। আর দ্বিতীয় রিয়েলিটি শো যেটি ছিল জি বাংলার সারেগামাপা, সেটা আসলে ওটা একেবারেই মানে আমার কোনো প্রিপারেশন ছিল না। আমি আমার একটা কাজিনকে নিয়ে গিয়েছিলাম অডিশন দেওয়ার জন্য। তো সেখানে একটা বিশাল লম্বা লাইন দেখলাম। তো কোথাও একটা তাদের স্বপ্নের সাথে আমার স্বপ্নের জায়গাটা মিলে গেল, মনে হলো নিজেকে আরেকবার প্রমাণ করার হয়তো একটা হ্যাঁ, সুযোগ। সেটা তো 2018 সালে, 2018 সালে। বেশ 6 বছরের একটা গ্যাপ। এই 6 বছরতে বেশ অনেকগুলো কাজ আপনার ইতিমধ্যে করা হয়ে গেছিল। হ্যাঁ, করেছি। ওই যে শেখার জায়গাটা যেমনটা বলছিলাম যে বগুড়ায় সেই ছোট্ট একটা শহর, সেখানে যতটুকু সম্ভব হয়েছে শিখেছি। তারপর ঢাকায় আসার পর আমি অসিত দে গুরুজি, ওনার কাছে শিখতাম, এখন আবিদ হোসেনের কাছে শিখছি।
তো 2018 সালে তখন মনে হয়েছিল যে আমি যদি ওপর বাংলাতে যাওয়ার সুযোগ পাই সেখান থেকেও নিশ্চয়ই অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। তো সেখানেও গিয়েছি, অনেক কিছু শিখেছি গ্রুমারদের কাছ থেকে, এবং বিভিন্ন জায়গার প্রতিযোগীরা ছিলেন, বিভিন্ন ধরনের গান তারা করেন, বিভিন্ন রকম প্রতিভা তাদের মধ্যে, তো তাদের কাছ থেকেও শেখার চেষ্টা করেছি। অবশ্যই, এবং শিল্পী হিসেবে আসলে শেখার তো শেষ নেই, প্রতিনিয়ত এটা একটা প্রসেসের মতন চলতেই থাকে। প্রথম মৌলিক গান আপনার নিজের লেখা এবং নিজের সুর করা, মানে এটা কি আগে থেকে ইচ্ছে ছিল যে নিজের মৌলিক গানটা নিজেই তৈরি করবেন? না, এটা আসলে ওরকম একেবারে যে ইচ্ছা ছিল বিষয়টা তা নয়। যখন আমি রিয়েলিটি শো শেষ করলাম, তো তখন সবাই শোজ নিয়ে অনেক ব্যস্ত। তো আমার কাছে মনে হয়েছে যে আমরা তো সবসময় শুধু কাভার গানই করছি, ভালোবেসে প্রিয় শিল্পীর গান গাইছি। তো সেটার পাশাপাশি আসলে আমরা যেমন প্রিয় শিল্পীর গান গাইছি, তেমনি আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও তো আমাদের আসলে প্রিয় হওয়ার সুযোগটাও তৈরি করতে হবে। সেটা আসলে প্রত্যেকটা শিল্পীরই স্বপ্নের একটা জায়গা। তো আমার কাছে মনে হচ্ছে যে নিজের গান বানানো উচিত। তখন আসলে কোথায় কোন গীতিকারের কাছে যাব, কোন সুরকারের কাছে যাব, কোন কম্পোজারের কাছে যাব, কিভাবে তারা আসলে অ্যাকসেপ্ট করবেন আমাদেরকে, তো এইগুলো নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিলাম, এবং আমি কয়েকটা জায়গায় একটু আশাহতও হয়েছিলাম তাদের ব্যবহারে। যেমন একেবারে আমি অনেকের কাছ থেকে অনেক অনেক বন্ধুত্বপূর্ণ ব্যবহার পেয়েছি, আবার অনেকের কাছে গিয়ে আশাহত হয়েছি। মানে সবার আন্তরিকতার জায়গাটা তো আসলে একরকম হয় না। হ্যাঁ, তো সেই জায়গা থেকে একেবারে একটা নতুন ছেলে গান গাইতে আসছে, তো তার প্রতি আসলে তাদের গ্রহণযোগ্যতা কেমন হবে, তো সেটার উপরেই আমার কাছে মনে হলো যে একবার একটু চেষ্টা করে দেখি না। তো আমরা তো গানে গানে নিজেদের গল্পগুলোই বলতে চাই, আমরা সেটাই শুনে এসেছি সেই ছোটবেলা থেকে। যেমন আমার বিশাল একটা সময় কেটেছে অঞ্জন দত্ত, কবির সুমন ওনাদের গান শুনে। তো ওনারা নিজেরা লিখতেন, নিজেরা সুর করতেন, একটা গিটার হাতে নিয়ে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গান করতেন। তো সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমার কাছে মনে হলো যে আমার কিছু কথা আমি যদি গানে গানে বলতে পারি। প্রথম মৌলিক গান ছিল রাগ ভাঙানোর গান। আচ্ছা, এটা লেখা আগে হচ্ছে নাকি সুরটা আগে এসেছে? দুটো একসাথেই হয়েছে। আচ্ছা, মানে একটু লেখা একটু সুর করা। তার পরবর্তীতে তো অনেকগুলো গান আপনার লেখা হলো। যদি বলি প্রত্যেকটা সৃষ্টি তো একজন শিল্পীর কাছে সন্তানের মতন, কিন্তু থাকে না নিজের খুব পছন্দের, নিজের খুব ভালো লাগার, এরকম কোনো গান আছে কি? প্রথম গানটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ ওই গানটা লেখার পরে আমার মনে হয়েছে যে হ্যাঁ, আমি লিখতে পারি, আত্মবিশ্বাসটা এসেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমি সুর করতে পারি, সেটা আমার প্রথম মনে হয়েছে। তো ওইটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, এবং প্রত্যেকটা গানে আপনি যেটা বলছিলেন আসলে প্রত্যেকটা গানে সন্তানের মতো, এবং প্রত্যেকটা গানে কিন্তু একটা গল্প থাকে। এক্স্যাক্টলি। লেখালেখির অভ্যেসটা কি আগে থেকে ছিল? ছোটবেলায় স্কুলের ম্যাগাজিনে ছড়া লিখতাম। সেই ছড়া লেখার অভিজ্ঞতাটা মনে হয় কাজে লেগেছে পরবর্তীতে। এক্স্যাক্টলি, আমার মনে আছে যে ক্লাস 3 তে একটা লিখেছিলাম এরকম যে বাপ্পি আমার নাম, খাই চুইংগাম, দাঁতে হলো পোকা, হলো আমি বোকা, মানে এরকম ছন্দ মিলের জায়গাটা ওখান থেকে শুরু হয় আসলে। একজন শিল্পীর সবথেকে বড় স্বপ্নের জায়গা হচ্ছে প্লেব্যাক, যেটা তালাশ ছবিতে আমরা দেখেছি আপনাকে, আপনার গান শুনেছি আমরা। তো এই সংযোগটা আসলে কিভাবে হলো, বা এই যোগাযোগটা কিভাবে হলো, এই অঙ্গনে আসলে পদচারণাটা কিভাবে হলো? এই জায়গাটা আসলে যেমন আমাদের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে যেটা হয় যে কিছু কম্পোজার আছেন, তারাই আসলে সিনেমাগুলোর কাজ করেন সবসময়, এবং তাদের প্রিয় কিছু মানুষ আছেন। যেমন প্রত্যেকটা ডিরেক্টর তাদের একটা কমফোর্ট জোন থাকে যে আমি তাদেরকে নিয়ে কাজ করতে চাই, সেটা হিরো হিরোইন হতে পারে, ক্যামেরা, লাইটস, মিউজিক, এভরিওয়ান। তো কম্পোজারদেরও একটা কমফোর্ট জোন থাকে, যে তাদের যে কমফোর্ট জোনের সিঙ্গার্সরা বা বোঝাপড়ার জায়গাটা যাদের সাথে ভালো, তো তাদেরকে নিয়েই হয়। তো সেই জায়গাটা থেকে ওখানে ওই জায়গাটাতে আসলে নিজের জায়গা করে নেওয়াটা অনেক কঠিন। তো আমাকে আহমেদ হুমায়ুন ভাই, উনি আমাকে, আমি ওনাকে নক করেছিলাম একদিন ফেসবুকে, যে ওনার কোনো একটা গান আমার ভীষণ ভালো লেগেছিল, আমি ওটার লিঙ্ক ওনাকে পাঠিয়ে আমার মনে হলো যে একটু কথা বলি ভাইয়ের সাথে। তো তারপর উনি রিকল করলেন যে উনি আমার গান শুনেছেন, ওনার স্টুডিওতে একদিন যেতে বললেন। তো গেলাম, ওনার সঙ্গে দেখা হলো। দেখা হওয়ার কয়েকদিন পরে উনি আমাকে একটা গান পাঠালেন যে গানটার ভয়েস দিতে হবে। তো গানটার ভয়েস দিলাম। আমি আসলে জানতাম না এটা কোনো সিনেমার গান, কোথায় যাবে সেটাও জানতাম না। তো পরবর্তীতে যখন সিনেমাটা রিলিজ হবে তার কিছুদিন আগে আমি জানতে পারলাম যে হ্যাঁ, এটা সৈকত নাসির ভাইয়ের ডিরেকশনে। আচ্ছা।
তালাশ চলচ্চিত্রে। এবং খুব ইন্টারেস্টিংলি আমি খুব লাকি যে এখানে আমার ভীষণ পছন্দের একজন কথা সাহিত্যিক সাদাত হোসাইন, ওনার লেখা গানটি করেছিলাম। তারপর তো বেশ কয়েকটি চলচ্চিত্রে আপনার কাজ করা হচ্ছে। এখন কোন কোন প্ল্যাটফর্মগুলো নিয়ে ব্যস্ত আছেন আপনি? এখন স্টেজ আমার সবচেয়ে প্রিয় জায়গা, নিঃসন্দেহে। তো সেখানে আমার পারফর্ম করতে ভালো লাগে। কিছু টিভি শোজ, আর আমার বাসায় একটা ছোট্ট স্টুডিও আছে, সেখানে আমি ছোট ছোট ক্রিয়েশনগুলো আমার ক্রিয়েশন নিয়েই থাকি। আর কিছু ওয়েব সিরিজের কাজ করছি, দুটো ওয়েব সিরিজের কাজ চলছে। সেখানে দুটো চারটা গানের কাজ চলছে, দুটো গানের কাজ অলরেডি শেষ হয়ে গেছে। আরও বেশ কিছু নাটক, ছোট ছোট কাজ এগুলো চলছে। আচ্ছা, আরও একটি গান শুনবো আপনার কণ্ঠে, কোন গানটি শোনাবেন এবারে? প্রথম মৌলিক গানের কথা হচ্ছিল, তাহলে সেই গানটাই শোনাই। হ্যাঁ শুনি, ভীষণ পছন্দের গানটি আমার। একটুতেই তুই রেগে যাস কেন, অভিমান কি কারণ? তুই গাল ফোলালে গোমরা মুখে ভাল লাগে না তখন। কি করি বল, খুঁজে যায় রাগ ভাঙানোর ওষুধ। এবার না হয় জানলাটা খোল, প্রেমেরা নেমে আসুক। এবার না হয় দরজাটা খোল, শাহরুখ ঠোঁটের অসুখ। বাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। আচ্ছা, এই যে আপনি তো কাভার সংও করেন বেশ কিছু, এবং খুব সফট মেলোডি, মানে আপনি যে ধাঁচের গানগুলো করেন সাধারণত সেই ধরনের কাভার সংগুলোই আমরা আপনাকে গাইতে শুনি। তো নিজের গানগুলো যখন অন্য কেউ কভার করে তখন সেটা কেমন লাগে? এটা ভীষণ ভালো লাগে, আনন্দের বিষয়। খুবই ভালো লাগে। এবং মানে যখন কেউ কভার করে তারা আমাকে পাঠায়, ইনবক্সে পাঠায়। আচ্ছা, তো আমি আসলে যে সাপোর্টটা আমি আশা করেছিলাম কিংবা আমি অনেকের কাছ থেকে পেয়েছি, আমি চেষ্টা করি তাদেরকে, নতুনরা যারা আরো একেবারেই নতুন যারা আসতে চায়, তো তাদেরকে কতখানি হেল্প করা যায়, এনকারেজ করা যায়। Exactly. এমন কি কখনো হয়েছে যে আপনার গানগুলো অন্য কেউ কভার করেছে এবং সেখানে ভিউজ বা সেখানে অ্যাপ্রিসিয়েশনটা আপনার মেইন গানের থেকে বেশি এসেছে? কিছুদিন আগে আমার একটা গান রিলিজ হয়েছিল, গানটার নাম হচ্ছে রাগ কমলে ফোন করিস। এই গানটা আমার সাথে গেয়েছে অবন্তী সিথি। তো এই গানটা যে আমরা দুজন গেয়েছি, এটা অনেকেই জানতো না যে এটা বাংলাদেশের কেউ গেয়েছে। আমি যেখানে গিয়ে যখন আমি গানটা গাইতাম, বলতাম যে এটা আমার গান, তখন তারা অবাক হতো, ও আচ্ছা এখানটা তো শুনেছি, এটা তো আমরা ভেবেছি এটা কলকাতার গান, এটা তো এরকম হতো। তো এটা যখন রিলিজ হয় সেই বছর আসলে খুব বেশি মানুষ শুনেছে তা নয়, কিন্তু হঠাৎ করে 2 বছর 3 বছর পরে সব জায়গায়, সবগুলো প্ল্যাটফর্মে, টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুকে রিলস একটার পর একটা। তো আমার তখন গানের ভিউজ ছিল সম্ভবত 3 or 4 মিলিয়ন। তো সেখান থেকে যারা রিলস টিলস বানাতো তাদের দেখা যেত 9 মিলিয়ন, 10 মিলিয়ন, এরকম হয়ে গেছে। তো ওটা দেখে আসলে ভালোই লাগতো যে ঠিক আছে, মানে আলটিমেটলি প্রাপ্তিটা তো গানের জন্য, তো গানটা মানুষের কাছে পৌঁছাক, এটাই আসলে চাই। আচ্ছা, এবং এই রাগ কমলে ফোন করিস এর পেছনে একটা গল্প আছে, এই গল্পটা আমি জানি, কিন্তু আপনার মুখ থেকে আরো একবার শুনতে চাইবো আমি। রাগ কমলে ফোন করিস, এটা অবন্তী সিথি, আমি অনেকদিন থেকেই প্ল্যান করছিলাম যে দুজন মিলে একটা গান করা যায় কিনা। তো গানটা লিখবে কে, সুর করবে কে, তো তখন আমাদের আরেকটা কাছের ছোট ভাই, আমাদের উপর বাংলার পীযূষ দাস, ওর সঙ্গে কথা হলো। তো অনেকদিন ধরে আমরা একটা গ্রুপ কলে চেষ্টা করছিলাম একটা গান বানানোর জন্য। তো প্রত্যেকদিন আমরা রাতের বেলা গ্রুপ কলে কথা বলতাম, কিন্তু আলটিমেটলি গান হতো না। পরে অবন্তী রাগ করে আর রেসপন্স করছিল না। তো পীযূষ আমাকে বলছিল যে দিদি তো আর রেসপন্স করছে না। তো আমি বললাম ও বোধহয় রাগ করেছে, তো রাগ কমলে ও ফোন করবে। তো ও তখন লাইনটা পিক করে যে রাগ কমলে ফোন করবে। তো আচ্ছা ওকে, রাগ কমলে ফোন করিস। তো পুরো গানটা লিখে আমাকে পাঠালো, আমি এটা ওকে ফরওয়ার্ড করলাম। দেন
ও ফোন করলো। বাহ। অবন্তী স্মৃতির সাথে সেই গানটা তো আপনার ভীষণ হিট করেছে এবং তার পরবর্তীতে পিঙ্কি ছেত্রীর সাথে যে গানটা কি যেন? ছেড়ে যাব না। ছেড়ে যাব না, হ্যাঁ সেই গানটাও ভীষণ চমৎকার ছিল। একদম শেষের দিকে আমরা চলে এসেছি, একটু ছোট্ট করে জানতে চাইবো যে আসলে প্ল্যানিংটা কি নিজেকে নিয়ে বা নিজের ক্যারিয়ারটা নিয়ে? নিজের ক্যারিয়ার নিয়ে আসলে আমি সবসময় আমি প্ল্যান করি আসলে প্রত্যেকটা আগামীকাল। তো আমি চাই যে আমার আজকের কাজ, আমার আগামীকালকের কাজ, সেটা আমি সুন্দরভাবে শেষ করতে চাই, একেবারে অনেস্টি দিয়ে। তো আমার কাছে মনে হয় যে এভাবে প্রত্যেকটা আগামীকাল এক সময় যোগ হয়ে খুব সুন্দর একটা জায়গা আমাকে নিয়ে যাবে, সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি হবে। ভীষণ ভালো লাগলো ভাই আপনার সাথে কথা বলে, বরাবরই যেমন লাগে। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য, গান শোনাবার জন্য, আড্ডা দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।